তো যেটা বলছিলাম যে আমার ওই বই থেকে প্রথম চ্যাপ্টার থেকে আমরা যাব। বইটা হচ্ছে চিত্রনাট্যের অ আ ক খ সহজ কিছু কৌশল। এই বই থেকে আমরা চিত্রনাট্য পরিচিতি প্রথম অধ্যায় এইটা আলোচনা করব আজকে। বইটা বিশাল বড়, তো ওগুলো আলোচনা করছি না। আমরা যাচ্ছি একেবারেই ইয়ে এই প্রথম অধ্যায়ে যাচ্ছি। আচ্ছা, প্রথম অধ্যায়ে প্রথমে বলা আছে যে কি কি শিখবেন আসলে, এটা বলা আছে। আমরা খুব বেশি এগুলো আলোচনা করব না, একেবারে মূল জায়গায় চলে যাই। চিত্রনাট্যের সংজ্ঞা। চিত্রনাট্যের সংজ্ঞা গত ক্লাসে আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা নকশা, যে যেই নকশা অনুসারে চলচ্চিত্র তৈরি করা হয়। এবং আমরা চিত্রনাট্য বলতে যেটা বুঝি যে সিনেমার দৃশ্য, সংলাপ, চরিত্র এবং গল্পের বিভিন্ন বাক্যে বর্ণনা করে। বাক ব্যাপারটা কি? বাক ব্যাপারটা হচ্ছে যখন গল্প বদলে যায়, এই বিষয়টা। এবং এটা আপনারা পরিষ্কার জানেন, যদি না বোঝেন বলেন, সমস্যা নাই। আমরা একটু অন্য আরেকটা ছোট্ট ব্যাপার বলি। গন্তব্য ছাড়া রওনা হওয়া, রান্নার রেসিপি না জেনে রান্নাঘরে ঢোকা, অথবা ছক ছাড়া ঘর বানানোর চেষ্টা করা। মানে যদি আপনি স্ক্রিপ্ট না দিয়ে সিনেমা বানাতে চান, তাহলে এইটা এইরকম ব্যাপার হবে। তাহলে সেক্ষেত্রে স্ক্রিপ্ট বা চিত্রনাট্য লিখে নিলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি জানেন যে আপনি কি করতে যাচ্ছেন। তো ভূমিকাটা কি? ভূমিকাটা হচ্ছে মানে চিত্রনাট্যের ভূমিকাটা কি? সেই ভূমিকাটা খুবই সোজা। সেটা হচ্ছে যে সে একটা গল্প দেয়, এই দৃশ্যগুলির একটা নির্দেশনা দেয়, সংলাপ এবং চরিত্রটা বোঝায়, এবং অভিনয়ের ভিত্তি দেয়। কারণ চিত্রনাট্যকার বলে যে অভিনয়টা কিভাবে করতে হবে। আরেকটা হচ্ছে যে যারা ক্যামেরার সামনে থাকে তারা তো বুঝবেই, ক্যামেরার পিছনে যারা থাকে, সেটা যে নির্মাণ টিম যে থাকে, পরিচালক, অভিনেতা, প্রযোজক, প্রত্যেককেই চিত্রনাট্য থেকে সহায়তা পাওয়া যায় আর কি। এবং সেই তালিকায় সিনেমাটোগ্রাফার, কস্টিউম ডিজাইনার, সেট ডিজাইনার ওনারাও আছে। আরেকটা হলো সিনেমার বিষয়বস্তু। আপনারা জানেন হয়তো যে একটা চিত্রনাট্য লেখার আগে প্রথম প্রশ্ন হয় যে সিনেমাটার জনরা বা ঘরানা বলা যেতে পারে বাংলায়, যে এটা কোন ধরনের সিনেমা, এইটা প্রথমেই প্রশ্ন আসে। এবং দেখবেন যে সারা পৃথিবীতে সিনেমা বিষয়ক আলাপ হলেই তখনই জনরা জিজ্ঞেস করবে, যেটা জনরা মানে কি রকম, মানে সিনেমাটা কোন রকমের। এবং এই জনরাটা নির্ধারণ করা হয় মূলত বাণিজ্যিক কারণে। দর্শক যেন সহজে বুঝতে পারে যে এই সিনেমাটা অ্যাকশন মুভি, এই সিনেমাটা লাভ স্টোরি, এই সিনেমাটা ওয়ার মুভি, এইরকম নানা ধরনের জনরা আছে। এবং সেই জনরাগুলো বাণিজ্যিক কারণে, যাতে করে দর্শক সহজে হলে ঢুকতে পারে এবং সিনেমাটা দেখতে পারে। এবং আবেগ মেজাজ সৃষ্টি বলতে বোঝাচ্ছি যে আপনি যত ধরনের গল্প বলার ব্যাপার আছে, সব গল্প বলার মধ্যেই আবেগ এবং মেজাজ গল্পর মধ্যে থাকতে হয়। না থাকলে সেই গল্পটা দর্শক বা শ্রোতাকে আবেগ আপ্লুত করতে পারে না। আচ্ছা, একটা চিত্রনাট্য থাকলে কি লাভ হয়? চিত্রনাট্যটা আপনি একটা প্রযোজকের সামনে দিতে পারেন যে এইটা দিয়ে আমি সিনেমা বানাবো। এবং আরেকটা হলো আপনি চিত্রনাট্য বিক্রি করতে চাইলে, বিক্রি করতে হলে দেখাইতে হবে তো যে এই জিনিসটা আমি লিখেছি। তো ওইটা বিষয়। আচ্ছা, গল্প বনাম চিত্রনাট্য যদি দেয়, তো গল্পটা হচ্ছে গল্প বলার একটা ফরম্যাট আছে। গল্প একটা চরিত্র ধরে অথবা লেখক নিজেই গল্পটা বলতে পারে। এবং আহ, গল্প বলার একটা নিঃসন্দেহে একটা কৌশল আছে, কিন্তু সেই কৌশলটা আপনাকে মানতেই হবে। মানে ব্যাপারটা এরকম না যে কোনো চেহারায় গল্পটা বলতে পারেন আপনি। মানে ফরম্যাট কাঠামো অনুসরণ করার বাধ্যবাধকতা নাই আসলে। আরেকটা হচ্ছে আবেগ, আপনি ইচ্ছা মতো বর্ণনা করে অনেক আবেগ দিতে পারেন, কিন্তু চিত্রনাট্যের মধ্যে দৃশ্যমান না না যেটা, সেই জিনিসটা বর্ণনা করার আসলে অর্থ নাই এক অর্থে। আর শ্রোতা বা পাঠকের কল্পনা হচ্ছে যে গল্প আপনার পাঠক
বা শ্রোতা তার একটা কল্পনা শক্তি তৈরি হয়। আর চিত্রনাট্যের ক্ষেত্রে কল্পনা শক্তি না, সরাসরি যা দেখছে সেটাই হয়। এবং এর মাধ্যমে বৈচিত্র্য বলতে মুখে মুখে গল্প বলা যায়, উপন্যাস, ছোট গল্প, কবিতা, এমনকি গান বা থিয়েটারের মাধ্যমে হতে পারে। গল্পের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট বার্তা দেওয়া, অনুভূতি জাগানো বা কেবল বিনোদন দেওয়া। চিত্রনাট্যের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে গল্প না, গল্পের মধ্যে পরিকল্পিত দৃশ্যমান প্রকাশ, মানে দৃশ্যটা কেমন দেখতে, কেমন লাগবে, ক্যামেরায় ধারণযোগ্য হবে কিনা, সেইটা মুখ্য বিষয় হয়ে ওঠে চিত্রনাট্যের ক্ষেত্রে। এবং চিত্রনাট্যে ঘটনা এবং চরিত্রের মাধ্যমে গল্পটি এমন ভাবে বলা হয় যা সেটি চলচ্চিত্রে রূপান্তরিত হতে পারে। মানে এই চিত্রনাট্য লেখার মূল জিনিসটাই তো আসলে এইটা চলচ্চিত্র বানানো হবে বলে লেখা হচ্ছে। সুতরাং আপনি যেটা ক্যামেরায় ধারণযোগ্য নয় সেইটা আসলে লিখলে লাভটা নাই, কোনো লাভ নাই আসলে। তার মানে আপনার ক্যামেরায় ধারণযোগ্য হইতে হবে এবং সেই বৈশিষ্ট্যটাকে নির্দিষ্ট ফরম্যাট থাকতে হবে, মানে একটা নির্দিষ্ট স্টাইলে আপনি লিখবেন। আরেকটা হলো ভিজুয়াল ফোকাস, মানে এটা একটা ভিজুয়াল দেখা এবং শোনার উপরে জোর দেয়। দেখাটা হচ্ছে যেটা ক্যামেরা দিয়ে ধারণযোগ্য, আর শোনাটা হচ্ছে যে অডিও, যেটা কান দিয়ে শুনবেন। এই দুইটা মুখ্য বিষয় এবং এই দুইটার মাধ্যমে আপনার সিনেমাটা তৈরি হয়। সুতরাং ভিজুয়াল ফোকাসটা থাকতে হবে আপনাকে। এবং দৃশ্য ও সংলাপ নির্ভর। দৃশ্য হচ্ছে যেটা ক্যামেরা দিয়ে ধারণযোগ্য, আর সংলাপ হচ্ছে যেটা কান দিয়ে শুনবে। এবং চিত্রনাট্য মূলত পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং অন্য কলাকুশলীদের জন্য একটা কার্যকরী টুল আসলে এটা, যেটা ব্লু প্রিন্ট বলছি। এবং আরেকটা হচ্ছে সময় ও বাজেট সচেতনতা থাকতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি এমন কোন দৃশ্য তৈরি করতে মানে লিখবেন না যে দৃশ্যটা অস্বাভাবিক বেশি বাজেট দাবি করে, অথবা যেই দৃশ্যটা শুটিং করতে বা যেই দৃশ্য দিয়ে চলচ্চিত্র বানাতে অনেক বেশি সময় নষ্ট হবে, তাহলে এগুলি বাস্তবায়ন যোগ্যতা থাকবে না, বাস্তবায়ন হবে না। সেক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে সিনেমা বা ইয়ে বানানো। আচ্ছা, তো মোটামুটি আমরা কিন্তু পার্থক্য বুঝে গেছি। তো আমরা একটু বুঝি যে আসলে পার্থক্যটাকে মোটা দাগে বুঝি। সেটা হচ্ছে যে ঘটনা জানানো, আর এটা চলচ্চিত্র, টিভি, ওটিটির জন্য ভিজুয়াল ব্লু প্রিন্ট তৈরি করা। ফরম্যাট কোনো সুনির্দিষ্ট না, আপনি যেই কোনো ভাবে একটা গল্প লিখতে পারেন, কিন্তু চিত্রনাট্য একটা ফরম্যাট, একদম কাঠামো একদম সুনির্দিষ্ট। আমরা এটাই শিখবো আসলে এই কোর্সের মাধ্যমে। ফোকাসটা কি? বর্ণনা, আবেগ, অনুভূতি, লেখকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। লেখক নিজেই গল্পটা বলে আসলে, কিন্তু এখানে কিন্তু লেখক নিজে গল্পটা বলে না, এখানে অভিনেতা গল্পটা বলে। লেখককে মানুষ চিন্তা করে না যে আসলে এই ইয়েটা লেখক গল্পটা বলছে, এরকম মনে হয় না দেখার সময়। আর টার্গেট কারা? সরি, পাঠক বা শ্রোতা গল্পের ক্ষেত্রে। আর চিত্রনাট্যের ক্ষেত্রে পরিচালক, অভিনেতা, প্রযোজক, কলাকুশলী, ওরা হইলো পাঠক। দর্শক তার পাঠক না, দর্শক হচ্ছে দর্শক। তাই কল্পনা শক্তির ক্ষেত্রে পাঠক শ্রোতার কল্পনাকে বেশি গুরুত্ব দেয়। পর্দায় যা দেখানো হবে তার স্পষ্ট নির্দেশনা দেয়, মানে পর্দায় আপনি যখন দেখতে থাকেন তখন আর কল্পনা করার কিছু নাই, আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন জিনিসটা। এখন আমরা বুঝবো যে সফল চিত্রনাট্যের বৈশিষ্ট্য কি। প্রথম হচ্ছে যে একটা শক্তিশালী কাহিনী থাকবে। শক্তিশালী কাহিনী কেন? কারণ হচ্ছে যে একটা চলচ্চিত্র তৈরি করতে বিপুল পরিমাণ টাকা লাগে, এবং একটা চলচ্চিত্র আহ, বাণিজ্যিক এই বিষয়, মানে অনেক বাণিজ্য, অনেক বড় ইন্ডাস্ট্রি। সুতরাং এইখানে আপনি যদি দুর্বল কাহিনী নেন না এবং সেটা যদি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে ক্ষতিটা অনেক বড়। এইটা একটা বিষয় হতে পারে। আপনি যদি বিবেচনা নাও নেন, চলচ্চিত্রকার হিসেবে টিকে থাকার জন্য চিরায়ত বা ক্লাসিক মুভি যদি বানাতে না পারেন, তাহলে আপনি ফিল্ম মেকার হিসেবে খুব বড় জায়গায় যাবেন না, পরিচিত হবেন না, বা পুরস্কার পাবেন না, বা বাণিজ্যিক ভাবেও সফল হবেন না। এই বিষয়টা হবে। তাহলে শক্তিশালী কাহিনী আপনাকে এই সব কিছুই দিবে, এবং জিনিসটা সহজ না। আমি যত সহজে বলছি যে শক্তিশালী কাহিনী তৈরি করাটা সহজ না, এবং এটা দীর্ঘ সময় ধরে চর্চার ফলাফল। এবং আরেকটা হচ্ছে মেধা, একটা আলাদা জিনিস আছেই, যে যেটা হচ্ছে যে আমরা ধরে নিতেই পারি যে কেউ কেউ
কোনো জিনিস সহজে পারে। আর একটা হচ্ছে স্পষ্ট প্লট। প্লট জিনিসটা কি? প্লট জিনিসটা হচ্ছে যে অনেক বড় জীবন থেকে ভাগ করে নিয়ে ছোট্ট যে গল্পটা আমরা বলি। জীবনে সবকিছু আমরা আসলে গল্পের দুনিয়া আনি না, গল্পের দুনিয়ায় কিছু কিছু অংশ আনি এবং সেই অংশটাই প্লট। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরো অনেক বড় করে আলোচনা করব। সংঘাত বা কনফ্লিক্ট, এইটা আপনার কেন লাগে এটা আগে প্রথমে বলি, তাহলে আপনি বুঝে যাবেন। সেটা হচ্ছে যখন পুরনো যুগে যখন থিয়েটার করা হইতো, মানে গল্প বলতে বলতে মানুষ মুখেই গল্প বলতো, তারপর একসময় গল্প বলতে বলতে যে গল্প বলতো তার কাছে মনে হলো যে একটু হাত নেড়া টেরা গল্প বললে মনে হয় মানুষ পছন্দ করবে। তারপরে মনে হলো যে যেই চরিত্রটার গল্পটা বলছি সেই চরিত্রের মতো করে বললে মনে হয় মানুষ পছন্দ করবে। দেখবেন যে এই জিনিসগুলো এখনো আমাদের পালা গান, তারপরে এই যে কবি গান, এই জায়গাগুলোতে ঠিক আছে, যে গল্পটা বলার সময় চরিত্রটা হয়ে যাওয়া, এবং ওই যে গল্প বলতে বলতে চরিত্র হয়ে যায়, ওখান থেকেই মূলত অভিনয়ের সৃষ্টি। তারপরে কি হলো এক সময় যে না, গল্প দরকার কি, শুধু চরিত্রগুলো থাকলে কেমন হয়, মানে একেবারে বাস্তবের মতো, কেউ গল্প বলছে না, চরিত্রগুলি কি বাস্তবে দেখলে কেমন হবে, সেখান থেকে থিয়েটার সৃষ্টি হলো, যে শুধু অভিনয় দেখছি আমরা। এখন অভিনয় যখন তৈরি হলো দেখা গেল যে অভিনয়ের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে সেইখানে দর্শককে ধরে রাখা কঠিন। যদি অভিনয় ভালো না হয়, গল্প ভালো না হয়, তাহলে দর্শক থাকে না, দর্শক উঠে চলে যায়। তাহলে দর্শককে ধরে রাখার সহজ উপায় হচ্ছে সংঘাত। সংঘাত কেন মানুষকে আকৃষ্ট করে, এইটা মানুষ স্বভাবের মধ্যে মনে আছে। দেখবেন রাস্তার মধ্যে দুইটা লোক মারামারি লাগলে আপনি একটু দাঁড়াবেন, যে কি হইলো। ধরেন একটা লোক বলল, তুই আমার পকেটে হাত দিলি কে, চিৎকার করে বলল। আরেকটা লোক বললো, এই যে আমার হাত আমার পকেটে, আপনার হাত পকেটে আমি কিভাবে হাত দিলাম, এই যে আমার হাতটা এখন আমার নিজের পকেটেই। তুই যদি আমার পকেটে হাত না দে তাহলে তোর হাতের মধ্যে আমার মোবাইল কে। এই যে দুজন ঝগড়া করলো, এখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে আসলে কার মোবাইল কার হাতে, আপনি এটা চিন্তা করতে শুরু করবেন। এটা হলো মানুষের ব্যাপার। এমনকি রাস্তার দুইটা কুকুর যদি মারামারি লাগে ওনাকে দাঁড়ায় দেখে। গ্রামে গঞ্জে দেখবেন যে মোরগ লড়াই হলে মানুষ ভিড় করে দেখে। ঘোড়ার রেস, রেস খেলা খুব জনপ্রিয় এক সময় ছিল মানুষের মধ্যে। রেস, বাজি ধরা হইতো রেস। তার মানে হচ্ছে সংঘাত এবং প্রতিযোগিতা মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করে। সেটা নিজের জীবনে হয়। আপনি যখন পরীক্ষার হলে যান, আপনি যখন বুঝতে পারেন যে আপনি খুব ভালো পড়াশোনা করার পরেও আপনার চেয়ে খুব মেধাবী বা আপনার চেয়ে কম পড়াশোনা করে আরেকজন ভালো করছে, তখন এমন হতে পারে যে আপনি খুব বিরক্ত হইতে পারেন যে না, আমি আসলে ওর যতদিন থাকবে ততদিন আসলে আমি ফার্স্ট হইতে পারবো না। এই উত্তেজনা, এই যন্ত্রণা আপনাকে পড়াশোনার প্রতি আরো আগ্রহ করতে পারে, অথবা আপনি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তার মানে হচ্ছে সংঘাত যখন আসে তখনই মানুষ ওই বিষয়ে আবেগ প্রকাশ করতে শুরু করে, এবং এই জন্যই গল্পে একটা সংঘাত দরকার হয়। সংঘাত না থাকলে ওই গল্পটা মেরে মেরে লাগে, গল্পটার মধ্যে আকর্ষণ থাকে না। এই জন্য ভালো যারা নাট্যকার বা চিত্রনাট্যকার, তারা এই কৌশলটা জানে, এবং তারা এই সংঘাত সৃষ্টি করার জন্য দুইটা পক্ষ তৈরি করে। খুব সিম্পল একটা স্ট্রাকচার হচ্ছে একজন নায়িকা এবং তাকে নিয়ে নায়ক এবং ভিলেনের মধ্যে মারামারি। পৃথিবীর সবচেয়ে সহজ স্ট্রাকচার হচ্ছে এইটা। লাভ স্টোরি দেখলে দেখবেন যে একজন, মানে এক ফুল দুই মালি এই নামে সিনেমা আছে, এবং এই ধরনের সিনেমাগুলি কখনোই ফ্লপ করে না। কারণ হচ্ছে সাধারণ মানুষ এই ধরনের গল্পগুলি পছন্দ করে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে চরিত্রের পরিবর্তনশীলতা বা ক্যারেক্টার আর্ক। সেই জিনিসটা কি? আপনি এখন যে মানুষটা আছেন আজকে থেকে 10 বছর আগে সেই মানুষটা আপনি ছিলেন না। যেটা আপনি নিজেই জানেন যে হ্যাঁ, আমি 10 বছরের অভিজ্ঞতা আমার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চরিত্রে পরিবর্তন ঘটে। তো একটা সিনেমা যেহেতু অনেক সময় ব্যাপী একটা গল্প, হয়তো 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছরের গল্প, তাহলে স্বভাবতই সিনেমার যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো গল্পের প্রথমে যেমন থাকবে, গল্পের শেষে সেই রকম থাকবে না। আরেকটা হচ্ছে মানুষের অভিজ্ঞতা মানুষকে বদলাবে। এখন ধরেন একটা রাস্তায় আপনি রাত্রেবেলা প্রতিদিন বাড়ি ফিরেন, আরাম করে বাড়ি ফিরেন, হঠাৎ করে একদিন চিন্তাই হয়ে গেল, পরের দিন কিন্তু আরাম করে ফিরবেন না আপনি। ওই জায়গায় আসার পরে মনে হবে আজকে কেউ চিন্তা হবে। এটা আপনার মধ্যে হবে, আপনার অভিজ্ঞতা আপনাকে বলবে যে সতর্ক থাকাই ভালো। তার মানে পরের দিন যদি চিন্তাই না হয় তাহলে আপনি মনে করবেন যে কি হলো, চিন্তাই হবে না মনে হয়, আচ্ছা
তারপরে আবার কিছুদিন পর দেখা গেল অন্য কারো চিন্তা হলো, আপনি শুনলেন, তখন বললেন হ্যাঁ তোমাকে বলা উচিত ছিল যে ওই রাস্তা দিয়ে গেলে চিনতে হয়। তার মানে আপনি ওই রাস্তা আর যাবেন না, যেখান দিয়ে চিন্তা হয় ওখান দিয়ে আপনি যাবেন না। এই যে অভিজ্ঞতা আপনাকে বদলে দিবে, আপনার রাস্তা বদলে দিবে, আপনার কাজের পদ্ধতি বদলে দিবে, আপনার চিন্তা ভাবনা বদলে দিবে। তাহলে এই পরিবর্তনশীলতা গল্পের মধ্যে না থাকলে সেই গল্পটা আমরা আলোচনা করতে কিন্তু সফল চিত্রনাট্যের বৈশিষ্ট্য, সুতরাং এই বৈশিষ্ট্যটা আপনার থাকতে হবে এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। চরিত্রের পরিবর্তনশীলতা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমরা ডিটেইল কথা বলবো আমাদের চরিত্র নিয়ে একটা কয়েকটা লেকচারই আছে। আচ্ছা, বিষয়বস্তু এবং বার্তা। বিষয়বস্তু যদি পরিষ্কার না থাকে লেখকের কাছে যে কি নিয়ে আমি আসলে গল্প, এটা কি লাভ স্টোরি, এটা কি ওয়ার মুভি, এটা কি অ্যাকশন মুভি, এটা কি থ্রিলার, এটা কি এরকম, মানে আপনি যদি পরিষ্কার না থাকেন তাহলে আপনি আহ, মানে জগা খিচুড়ি টাইপ গল্প লিখবেন। আরেকটা হচ্ছে এই গল্পটা আপনি লিখছেন কেন, মানে আপনি এই গল্প না লিখলে দিন দুনিয়ার কি ক্ষতি হবে ভাই, কি বলতে চাচ্ছেন আপনি এই গল্পটা দিয়ে, এই কি বলতে চাচ্ছেন। খুব ছোট্ট একটা বিষয় হতে পারে, যে আপনি এমন হইতে পারেন যে পারিবারিক ছোট ছোট ঘটনা, এরকম খুব ছোট্ট বিষয় নিয়ে হতে পারে। যে কিরকম ধরেন দুই ভাইরা ভাই প্রতিযোগিতায় লাগলো যে শ্বশুর বাড়িতে কার ইজ্জত বেশি। তো আপনি আপনার বার্তাটা কি, যে এই ধরনের প্রতিযোগিতা আসলে মানুষকে অসম্মানিত করে। আপনি এখন এটা দিয়ে ঘটনা ঘটান যে এই দুই ভাইরা ভাই প্রতিযোগিতা লাগলো, শ্বশুর বাড়িতে একজন কাঁঠাল নিয়ে যায়, আরেকজন বড় কাঁঠাল নিয়ে যায়, আরেকজন আরো বড় কাঁঠাল নিয়ে যায়, আরেকজন একটা বড় তরমুজ নিয়ে যায়, আরেকজন এইভাবে দুই ভাইরা ভাই প্রতিযোগিতা করে একটা কমেডি টাইপ গল্প আপনি সাজাতে পারেন এবং শেষ পর্যন্ত দেখা গেল এই প্রতিযোগিতার ফলাফল কি, দুজনই অপদস্থ হইলো শালা শালির কাছে। আপনার বার্তাটা পরিষ্কার হয়ে গেল। এবং আপনি তো এক জায়গায় দাঁড়িয়ে ওই বক্তৃতা দিয়ে বার্তাটা দিবেন না, আপনি গল্পটা বলে যাবেন, মানুষ ওখান থেকে বার্তা পাবে। এবং এই বার্তা পাওয়াটা কি খুব জরুরি? না, খুব জরুরি না, কিন্তু বার্তাটা আপনার জানা জরুরি লেখক হিসেবে। দর্শককে একেবারেই বার্তা বোঝাই দিতেই হবে এইটা আসলে জরুরি না। জরুরি হচ্ছে আপনার নিজের মধ্যে পরিষ্কার থাকা যে আমি আসলে এইটা বলতে চাচ্ছি। আচ্ছা, ভিজুয়াল স্টোরি টেলিং এটা খুব জরুরি কেন? কারণ আমরা ক্যামেরা দিয়ে গল্পটা বলবো, আমরা কলম দিয়ে গল্পটা বলছি না। তাহলে ক্যামেরা যেহেতু ভিজুয়াল না হলে দেখতে পায়, মানে ক্যামেরা দেখতে চায়, সোজা কথা চোখের মতো, তার মানে যেটা চোখ দিয়ে দেখার যোগ্য সেই জিনিসটাই আমার লিখতে হবে। দেখিয়ে গল্প বলা উচিত, বলে নয়। অর্থাৎ দৃশ্য বর্ণনা এবং চরিত্রদের অ্যাকশনের মাধ্যমে গল্প ফুটিয়ে তোলা। চিত্রনাটা এমন দৃশ্য বা মুহূর্ত থাকতে হবে যা পর্দায় দারুণ দেখাবে এবং দর্শকের মনে গেঁথে যাবে। আচ্ছা, আকর্ষণীয় চরিত্র বলতে এখানে কি বোঝাচ্ছি? আকর্ষণীয় চরিত্র বলতে আমরা বাস্তব জীবনে কাদেরকে আকর্ষণীয় চরিত্র বলি? আকর্ষণীয় চরিত্র সেই মানুষগুলোকেই বলি যারা প্রকৃত অর্থেই ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজটা করতে পারে। এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যারা ঠিক ঠিক সময় একদম ব্যাঠিক কাজটা করে। এই দুইটাই আকর্ষণীয় চরিত্র। একটা হলো দায়িত্বশীল মানুষ হিসেবে আকর্ষণীয়, তাকে মানুষ ভালো মানুষ বলে। আর একটা হচ্ছে দায়িত্বহীন মানুষ হিসেবে আকর্ষণীয়, সে হয়তো ফালতু, কিন্তু তার এই উল্টাপাল্টা কাজকর্ম দেখতে আরাম লাগে, কমেডি ক্যারেক্টার হইতে পারে। এই রকম বিষয়গুলো, মুহূর্তগুলি তৈরি করতে হবে যে একটা ক্যারেক্টার এমন যে মনে রাখার মতো। আচ্ছা, বিশ্বাসযোগ্যতা কি? আপনি চরিত্রটাকে পোশাক আশাক থেকে শুরু করে বাড়ি ঘর সবকিছু বর্ণনার মধ্যে এমন ভাবে রাখবেন যেই কালচারের গল্পটা বলছেন সেই কালচারের মধ্যে মানুষটা যে আছে ওটা যেন বিশ্বাসযোগ্য হয়। তাহলে দর্শক সহজে যে দর্শক যেই কালচারের মানুষ, যদি গল্পটাও সেই কালচারের হয় তাই দর্শক সহজে পৌঁছে। কিছু কিছু গল্প আছে যেগুলো ইউনিভার্সাল, সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে। সেটা যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে টার্গেটটাকে ফিক্স করে ফেলতে হবে যে আমি কোনো নির্দিষ্ট কালচারের জন্য গল্পটা বলছি না, এইটা গোটা পৃথিবীর মানুষের জন্য বলছি। তখন সেই ইউনিভার্সাল জিনিসগুলো আপনাকে সিলেক্ট করে গল্পটা বলতে হবে। আমি কি বোঝাতে পারছি জিনিসটা, না বোঝাতে পারি নাই? ইউনিভার্সাল ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি সহজ করে বলি। যেমন বিয়া করা, পৃথিবীর একমাত্র পাগলও বোঝে যে বিয়া করা ব্যাপারটা কি। এইরকম বিষয় যেটা সব সব মানুষ বোঝে, সারা পৃথিবীর সব মানুষ বোঝে, এই ধরনের ইউনিভার্সাল। এটা একেবারে সারা টাকা, টাকা পৃথিবীর সব মানুষ চিনে। খাবার, পৃথিবীর সব মানুষ খাবার চিনে। তাহলে এই ধরনের ইউনিভার্সাল জিনিস যেটা এক কালচার আরেক কালচার সব কালচারের মধ্যেই কমন পাওয়া যাচ্ছে, সেই ধরনের জিনিস নিয়ে যখন আপনি গল্প লিখবেন সেটা সারা পৃথিবীতে প্রদর্শনযোগ্য হবে।
আর আপনার কালচারে নিজস্ব কিছু জিনিস থাকতে পারে যেগুলো হয়তো আপনার কালচারের মানুষ খুব সহজে কানেক্ট করবে। জটিলতা, আচ্ছা তার আগে কথাটা বলে নেই যে উদ্দেশ্য ও প্রেরণা, প্রতিটা চরিত্র প্রত্যেকটা দৃশ্যে একটা উদ্দেশ্য নিয়ে হাজির হবে। আমরা বাস্তবে মানুষ এমনই, আপনি একটা উদ্দেশ্য নিয়ে বাড়ির দিকে রওনা হন, আপনি একটা উদ্দেশ্য নিয়ে বাজারের দিকে যান, আপনি একটা উদ্দেশ্য নিয়ে অফিসের দিকে যান, আপনি একটা উদ্দেশ্য নিয়ে বন্ধুর সুখে গপ্প মারতে যান। আপনি কোনো উদ্দেশ্য ছাড়া খামাখা খামাখা ঘুরে বেড়ায় একমাত্র পাগল। পাগল ছাড়া কোনো মানুষই এমনি এমনি মানে উদ্দেশ্যবিহীন ভবঘুরে টাইপ হয় না আসলে। আর পাগলা বা পুরা পাগল হলে তখন তাদের আসলে কোনো উদ্দেশ্য থাকে না কোনো কাজের ক্ষেত্রে। তার মানে আপনার চরিত্রগুলো হবে এমন তাদের প্রত্যেকের পরিষ্কার উদ্দেশ্য আছে যদি সুস্থ চরিত্রের লোক হয়। আর যদি আতপাগলা পাগল বা বহিমিয়ান টাইপ লোক হয় আপনি চরিত্র তেমন বানাবেনি। তো সেক্ষেত্রে তার আসলে কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে, তার উদ্দেশ্য হচ্ছেই ঘুরে ঘুরে বেড়ানো, এরকম হইতে পারে, সেটা একটা উদ্দেশ্য। এবং জটিলতা জিনিসটা কি, চরিত্রগুলো একরকম হবে না, জটিল বহুমুখী হবে। মানে আপনি সরল চরিত্র বানাবেন না, জটিল হবে। দেখা যাবে যে সে ওর সাথে একটা একটা বলছে, আরেকজনের সাথে আরেকটা বলছে, দর্শক হিসেবে আমি খুব কনফিউজ হয়ে যাব সে আসলে কোনটা ঠিক বলছে বা কোনটা আসলে করবে। দৃশ্যের নির্ভুল বর্ণনা হচ্ছে যে প্রতিটা দৃশ্য আলাদা আলাদা করে আপনি পরিষ্কার করে বুঝাবেন যে দৃশ্যটা কোথায় ঘটছে, দৃশ্যটার কয়জন মানুষ আছে, তাদের মধ্যে সম্পর্ক কি, তারা কি কথা বলছে, সব পরিষ্কার থাকবে। মজবুত সংলাপ, সংলাপ হইতে হবে একদম পরিষ্কার, কি রকম চরিত্রের উপযোগী হবে, গল্পকে এগিয়ে নিয়ে যাবে এবং সাবটেক্সট থাকতে হবে। সাবটেক্সট নিয়ে আমি আলোচনা করবো আর দীর্ঘ। সংলাপ হচ্ছে, সংলাপের মধ্যে একটা হচ্ছে বিভিন্ন চরিত্রের মানুষ বিভিন্ন রকম ভাবে কথা বলে। বয়স্ক মানুষ একরকম কথা বলে, বাচ্চারা একরকম করে কথা বলে। তারপরে হচ্ছে শিক্ষিত মানুষ একরকম কথা বলে, অশিক্ষিত মানুষ একরকম কথা বলে। এবং আরেকটা হচ্ছে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকম করে কথা বলে। বরিশালের মানুষ ভিন্ন রকম ভাবে, নোয়াখালীর লোক একরকম বলে, দিনাজপুরের লোক একরকম বলে। তার মানে লোকেশন ভেদেও হইতে পারে, সামাজিক অবস্থান হতে পারে। আরেকটা হচ্ছে সংলাপের মধ্যে তথ্য থাকবে, মানে তথ্য থাকবে বিভিন্ন বিষয়। একটা হচ্ছে চরিত্র সম্পর্কে তথ্য থাকবে, আর একটা হচ্ছে গল্প সম্পর্কে মানে ঘটনা সম্পর্কে তথ্য থাকবে এবং সেটা গল্পকে এগিয়ে নিয়ে যাবে। আর সাবটেক্সট জিনিসটা হচ্ছে আমাদের একটা জিনিস আছে কিনা দেখেন, যে মনে এক মুখে এক, মনে এক মুখে এক, আমরা মনে থাকে একটা, মুখে বলি একটা। আমরা ধরেন এমন হতে পারে যে দুই বান্ধবী একজন আরেকজনকে খুব সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে হইতে পারে যে একজন বলতে পারে আরেকজন যে হ্যাঁ অনেক বড় সুন্দরী, কিন্তু এই যে বলছে হ্যাঁ অনেক বড় সুন্দরী, শুনতে মনে হচ্ছে হ্যাঁই বলছে, কিন্তু আসলে সংলাপের ভিতরে অর্থ হচ্ছে যে সে তাকে সহ্য করতে পারছে না। তো এইটা হচ্ছে সাবটেক্সট, ভিতরে থাকা অর্থটা। এই অন্তর্নিহিত অর্থ যদি না বোঝা যায়, না বোঝে, তাহলে অভিনেতা অভিনয় করতে পারে না। এই অভিনেতাদের অন্তর্নিহিত অর্থ বুঝতে হয়। যেহেতু অভিনেতাদের বুঝতে হয়, তাহলে চিত্রনাট্যকার এবং ডিরেক্টরকেও এটা বুঝতে হবে যে সাবটেক্সট কিভাবে অর্থ প্রকাশ করে। আচ্ছা, গল্পের গতি হচ্ছে, গল্প যদি খুব গতিহীন হয় তাহলেও সমস্যা, গল্প যদি প্রচন্ড গতিশীল হয় তাহলেও সমস্যা। আপনার গল্পের গতি দরকার হবে এমন ভাবে যে যতটুকু গতি হলে দর্শক হিসেবে আমি গল্পটা সহজে বুঝবো, প্রয়োজন অনুযায়ী গতি। আর সঠিক দৃশ্যের দৈর্ঘ্য, একটা দৃশ্য অনেক বড় হবে না আবার ছোট হবে না। আচ্ছা, অনন্যতা মৌলিকত্ব কি, নতুনত্ব থাকতে হবে এবং গল্পটা এমন হয় যেন শেষ হওয়ার পরে দর্শকের মনে থাকে হ্যাঁ দারুণ একটা সিনেমা দেখলাম। এইটা কেন জরুরি? এটা জরুরি জন্য যদি দর্শক সিনেমা হল থেকে বের হওয়ার পর সিনেমাটার কথা সে ভুলেই যায়, তাহলে সে তো কাউকে বলবে না যে একটা খুব ভালো সিনেমা দেখছি। আর সে যদি এটা না বলে তাহলে নতুন দর্শক আসবে কেমনে? এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে যে কোনো মার্কেটিং এর সেরা মার্কেটিং হচ্ছে যে ব্যবহার করছে সে যদি মার্কেটিং করে। সঠিক ফরম্যাটিং, এটা তো আলোচনা করব, ডিটেইল আলোচনা করব। সঠিক ফরম্যাটিং মানে কিভাবে সাজাইতে হবে। আর বিকল্প ধর্মী উপাদান হচ্ছে এমন উপাদান থাকে চমক সৃষ্টি করে। চমক হচ্ছে মানে যখন আমরা টুইস্ট বলি যেটাকে, যে ভাবছি একটা হচ্ছে আরেকটা, এইরকম বিষয় থাকতে পারে।